জলসা। নমস্কার, সুপ্রভাত সকলকে। আজকে সকালের জলসা অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে রয়েছি শ্বেতা। চ্যানেল ভিশন নিবেদিত এবং শ্রী শামশের মৌলিক প্রযোজিত এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন, মানে আমাদের যিনি অতিথি শিল্পী, তিনি পুরনো মুখ, আপনারা সকলেই তাকে চেনেন। কে তিনি? আলাপ করিয়ে দিয়ে আজকে আমাদের অতিথি শিল্পী শ্রী দেবদাস মুখোপাধ্যায় স্যার, যিনি একাধারে শিক্ষাবিদ, আধ্যাত্মিক শিক্ষকও বটে, সমাজকর্মী, আরো অনেক। তার লেখা প্রচুর কবিতা আমরা এই অনুষ্ঠানেই শুনেছি। আজকের বিষয়, মানে আজকের আলোচনার বিষয় কিন্তু একটু অন্যরকম। কি নিয়ে? আসছে দোল পূর্ণিমা, কিছুদিন আগে গেল মহাকুম্ভ, যা নিয়ে তর্ক বিতর্ক কম হয়নি। কিন্তু এ সবই কিন্তু পুরাণের এক অবিচ্ছেদ্য অংশ। পুরাণ আমাদের প্রত্যেকের ভীষণ, মানে আমাদের প্রত্যেকের কাছে ভীষণ আকর্ষণীয় একটা বিষয়। সেই সব নিয়ে এই যে ত্রিবেণী সঙ্গম, এদিকে রামায়ণ মহাভারত মহাকাব্য, তার আগে বৈদিক সভ্যতা, তারও আগে হরপ্পা বা মহেঞ্জোদারো, বা যাই আমরা ইতিহাসের পাতায় পড়েছি, সবকিছু নিয়ে আজকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। স্যার, তাই তো? একদম। কেমন আছেন? এবং আজকে অনুষ্ঠানের আপনাকে আবার পেয়ে আমরা খুবই খুশি। আমিও খুব খুশি এখানে আসতে পেরে। সবচেয়ে বড় কথা, সবাই যে রয়েছে এবং বসন্তের বাসন্তিক এবং ফুলের শুভেচ্ছা সবাইকে জানাবো আমি। সময়টা খুব সুন্দর যাচ্ছে, যদিও আমরা খুব একটা ক্রাইসিস মোমেন্ট পেরিয়ে এসেছি বেশ কয়েক মাস আগে, কিন্তু আমরা সময়ের পরিবর্তন চাই, সবকিছু চাই, সবই রয়েছে এর সঙ্গে সঙ্গে। আজকের বিষয়টাও খুব চিত্তাকর্ষক হবে আশা করি, এবং আমরা তো আড্ডার মাধ্যমেই সবসময় অনুষ্ঠান করে থাকি, সুতরাং সেটাই আমি আশা করব। তো শুরু কিভাবে করা যায় তুমি বলো, সাজেস্ট করো আমাকে। আপনার কাছ থেকে প্রথমেই একটা প্রশ্ন, যেটা এই যে পুরাণ বা গল্প কথা, বেদ কি আসলে আপনার কাছে, এই জেনারেশনের কাছে যদি আপনি এই বার্তা পৌঁছে দিতে চান? খুব ভালো প্রশ্ন। আমি সবার আগে জানাই, বিষয়টা তো আধ্যাত্মিক ভীষণভাবে, এবং অনেকেই ভাবে যে এই আধ্যাত্মিকতার সঙ্গে হয়তো বিজ্ঞানের বিরাট একটা সংঘাত রয়েছে ভাবে। তবে আমি নিজেকে আধ্যাত্মিক যতটা না ভাবি, তার চেয়ে অনেক ভাবি সংশয়বাদী। ঠিক আছে, কোনো কিছু যাচাই না করে বা সেভাবে পরখ না করে আমি কখনোই কোনো কিছু নিয়ে বলার চেষ্টা করি না। কিন্তু আধ্যাত্মিকতা এমন একটা বিষয় যেটা ভাবতেই হবে সবার আগে, যে এটা একদম পিওর সায়েন্স, যেগুলো সেগুলো যেমন ল্যাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার একটা রেজাল্ট দিতে পারি, এটা তো সম্পূর্ণ যার যে এক্সপিরিয়েন্স করছে তার নিজের ব্যাপার এটা। ঠিক আছে, তারা কি লিখে রাখলেন, তারা কি রেকর্ড করে রাখলেন, সেগুলো আমরা প্রমাণ হিসেবে ধরতে পারি। আচ্ছা, প্রোগ্রাম শুরু করবার আগে আমি, যেহেতু সুরটা বেঁধে দিতে হবে একটু, আমি একটা ভারত সন্ততি নামক যে শ্লোক আছে উপনিষদ থেকে, সেটা আমি একটুখানি পড়বো, তাহলে আমাদের অনুষ্ঠানটা একই সুরে বাধা হয়ে যাবে, যেটা নিয়ে আমরা অনুষ্ঠান করতে চলেছি। উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষ তদ ভারতং নাম ভারতী যত সন্ততি। এইটুকুনি বলবো, এই যে শেষ কথাটুকু, ভারত নাম সন্ততি, অর্থাৎ ভারতের সন্তান তারাই যারা এই হিমালয় এবং তার পাশাপাশি যেসব আমাদের ভারতীয় দর্শন বা ইত্যাদি কাব্য, এক তো স্থান ভূমিরূপ হিসেবে হিমালয়, তার চারপাশে আমরা রয়েছি। সপ্তসিন্ধুর কথাও বলা হয়েছে। আর নদীমাতৃক দেশ আমাদের, নদী গঙ্গা, যমুনা, সরস্বতী। এমনকি আমরা যে মন্ত্রগুলো বলে থাকি, মন্ত্র তো আসলে মনের ভাষা, আমরা সেটাকে আধ্যাত্মিক রূপ দেওয়ার চেষ্টা করেছি। পূজা ইত্যাদি এগুলো আড়ম্বর, দরকার আছে, কোনো ক্ষেত্রে দরকার আছে এগুলো। তবে যদি আমরা আমাদের দেশকে চিনতে চাই, আমাদের দশকে চিনতে চাই, আমাদের এই পুরনো অতীতকে জানতে চাই, কেননা একটা দেশ মানে তো শুধু পাহাড়, মালভূমি, নদী এগুলোই শুধু নয়, এগুলো তো প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদটাও আছে, দুটোই ওতপ্রোতভাবে হাত ধরাধরি করে চলে। এটা হচ্ছে ঘটনা। তো এবারে যদি আমরা বলি যে বেদ, পুরাণ, এই ব্যাপারগুলো, যেটা তুমি বলছিলে যে আজকের যুগে কি এর রেলেভ্যান্স বা ইত্যাদি আছে কিনা, রেলেভ্যান্স তো অনেক দিক থেকেই আছে, না হলে তো ইতিহাসটাই মিথ্যা হয়ে যায়। ইতিহাসের একটা ধারা, অতীতকে নিয়ে আমরা সবসময় বর্তমান এবং ভবিষ্যতের দিকে যাত্রা করি। তাহলে যদি আমি এই পুরাণগুলোকে গল্পচ্ছলে, কল্পচ্ছলে, যেভাবেই বলা হয়ে থাক না কেন, এই যুগে যে গল্পগুলো বলা আছে, অনেকে সেগুলোকে দেবদেবীর মহিমা হিসেবে নিয়েছে।
কিন্তু আমি ওগুলোকে দেখি, বা আমার মতো আরো যারা আরো পৌঁছে যাওয়া লোক বলি না আমরা, অনেক কিছু হায়ার লেভেলে পৌঁছে গেছেন যারা বহু যুগ যুগ আগে, অমৃতস্য পুত্রা বলা হয়েছে তাদেরকে, ঠিক আছে, যেমন বিভিন্ন অবতার ছিলেন তারা, তারা যেটা দেখেছেন মানে তাদের দেখাটা আমরা ভুল বলে ভাবতে পারি না কখনো। কেন ভাবতে পারি না? বেদবাক্য বলে একটা কথা আছে, বেদবাক্য পরখ করা বেদবাক্যর কথাই বলছি আমি। এই যেমন আমাদের পতঞ্জলির যোগসূত্র আছে, এই যে আমাদের ধরো চরক সংহিতা আছে, এগুলোর মধ্যে আমরা বিজ্ঞানী দেখতে পাই সম্পূর্ণ। শল্য চিকিৎসার জনক বলি আমরা চরককে বলে থাকি। তারপরে এই আয়ুর্বেদ শাস্ত্রের যে ইয়ে রয়েছে ধন্বন্তরী, এগুলো সব কোনোভাবেই তো মিথ্যা হতে পারে না। আমাদের ব্যাপারটা কি হয়েছে, সমস্যাটা হয়ে গেছে, একটা ওল্ড সায়েন্স ছিল আমাদের দেশে, ওল্ড সায়েন্সটা ধীরে ধীরে একটা কোনোভাবে ডিস্ট্রয়েড হয়ে গেছে। সেটা বিভিন্ন কারণে হয়েছে, সেটা এই মুহূর্তে এই ইয়েতে বলবো না, আমি বলাটা ঠিক হবে না। তবে আমাদের একটা মিসিং লিঙ্ক যদি খুঁজতে হয় তাহলে এই পুরাণ, তারপরে এই রামায়ণ মহাভারত, এগুলোর মাধ্যমে আমরা, সেগুলো আলেখ্য এক একটা, এগুলোর মাধ্যমে আমরা এর যে নির্যাসটুকু পাই তার থেকে আমরা এগুলোকে মিসিং লিঙ্ক হিসেবে দেখতে পারি, জুড়তে পারি আমরা। আর যত জুড়তে থাকবো তত দেখবো আমাদের মধ্যে এই চেতনাটা, চৈতন্যগুলো আসলে তো জ্ঞান, এই হচ্ছে ব্যাপার। কিন্তু স্যার এখানেই আমি একটা আপনার কথা ধরেই টানছি রেশ, যে বেদ, আমরা তো জানি বেদের চারটে ভাগ, এবং শেষ ভাগের আপনি একটি শ্লোক বললেন উপনিষদের। সেক্ষেত্রে বেদের ভাষা তো খুব কঠিন, মানে সাধারণ মানুষ যারা আমজনতা তাদের কাছে খুব একটা বোধগম্য নয়। সেই কারণেই বোধহয় এই গল্পের ছলে বিভিন্ন গল্প তুলে ধরা হয়েছে, এবং যারা সেটা রচয়িতা তারা বলে যে গল্পের গরু আকাশেও ওড়ে। বা এখন যে জেনারেশনের ছেলে মেয়েরা যারা কিনা খুব বিজ্ঞান মনস্ক, তারা কোথাও গিয়ে ভাবে এগুলো ভীষণ ব্যাকডেটেড। বা আমাদের এই বাড়িতে ধরুন যে ছোট ছোট রিচুয়ালস গুলো আমাদের মা কাকিমারা পালন করেছিলেন, সন্ধে হয়ে গেলে একদম, কিন্তু কোথাও গিয়ে এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলোর গুরুত্ব আজকের জেনারেশনের কাছে আপনি যাতে হারিয়ে না যায়, মানে কি করা উচিত আমাদের এইটাকে বাঁচিয়ে রাখার জন্য? তার সঙ্গে বিজ্ঞানের যোগসূত্র কি? হ্যাঁ, বাঁচিয়ে রাখার জন্য যেমন আমরা যে রিচুয়ালস গুলো করে থাকি আমাদের মন্ত্র উচ্চারণের সঙ্গে, মন্ত্র তো একটা ভাইব্রেশন দেহের মধ্যে আমাদের এবং মনের মধ্যে একটা জোর তৈরি করে, কনফিডেন্স তৈরি করে আমাদের মধ্যে। মন্ত্র আসলে ডিক্লারেশন। তুমি দেখবে যে কোনো ফর্ম যখন তুমি পূরণ করছো তার নিচে একটা ডিক্লারেশন বা কিছু থাকে। একটা অনুষ্ঠান করতে গেলে তো আমরা ডিক্লারেশন দিই আগে বা পরে দিয়ে থাকি না? তো এই ডিক্লারেশন দিচ্ছি আমরা বলি আমরা যা যা বলছি মন্ত্রের মধ্যে তাইতেই বলা যাচ্ছে। অসুবিধাটা হয়ে গেল এটা যুগের পর যুগের, যে এই পর্দাটা সরানো যাচ্ছে না, যখন যে যুগের পিছনে যখন যাচ্ছি আমরা, তখন তো একটা কুয়াশা পড়ে গেছে, ভাষার কুয়াশা পড়েছে, জেনারেশনের কুয়াশা পড়ে গেছে। সুতরাং এই যে সংস্কৃত ভাষাটা যেটা হয়েছে, সংস্কৃত ভাষাটা খুব পণ্ডিতদের ভাষা বলে মনে করা হয়, কিন্তু তারপরে যে আমি ভাষাতত্ত্বের দিকে চলে যাচ্ছি খানিকটা, এটা বোঝাতে গেলে তাই করতে হবে। প্রাকৃত ভাষাটা যখন এসেছিল, প্রাকৃত ভাষার সঙ্গে সঙ্গে প্রাকৃত ভাষা হচ্ছে একটা এমন স্টেজ যার পর থেকে আমরা যে আমাদের এই বাংলা ভাষাটাকেও পাচ্ছি, হিন্দি ভাষা পেয়েছি, অসমিয়া পেয়েছি, এমনকি উর্দুর কথাও বলবো আমি। এই ভাষাটাও কিন্তু সংস্কৃত থেকেই অপভ্রংশ এবং প্রাকৃত হয়ে সেই স্টেপটা পেরিয়ে কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে? কোনো কিছু বিচ্ছিন্ন নয়, কোনো জিনিসের সঙ্গে এটা জুড়ে রয়েছে, এবং তার সঙ্গে বাইরের কিছু মডার্ন ইনফ্লুয়েন্স যুক্ত হয়েছে, যুগে যুগে হয়েছে এটা। তো রিচুয়ালসগুলো রাখতে গেলে আমাদেরকে ভাষা তত্ত্ব খানিকটা যেতে হবে। যে ভাষা আমরা কথা বলবো, যেই পরিবেশে আমরা আছি, সেটা জরুরি হয়ে পড়ছে। কেননা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে একটা ব্যাপার আছে, আমরা কমিউনিকেট করবো কিভাবে, সেটার জন্য দরকারি হয়ে পড়ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে পুরোনো দিনে যা যা বলা ছিল, সে বলার মধ্যে রিচুয়ালস ছিল, কিছু অ্যান্টিক্স ছিল, অঙ্গভঙ্গি ছিল, যেগুলোকে অঙ্গভঙ্গি বলে এখন মনে হচ্ছে, কিন্তু আসলে তা নয় বহু সময়। এই যে আমরা করগুনে আমরা মন্ত্র পড়ছি বা ইত্যাদি পড়ছি বা বিটস গুলোকে কাউন্ট করছি, তার মাধ্যমে আমাদের হাতের এক্সারসাইজ হচ্ছে রীতিমতো। মন থেকে তো মন্ত্রটা বলাই হচ্ছে, যেটা আমাদের মনের জোর তৈরি করছে। এমনকি আমাদের শরীরটাকেও মানে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে আমাদেরকে চালনা করে যাচ্ছে সেটা, ঠিক আছে? আর এ কথা তো বলাই হয় তাত্ত্বিকভাবে, যে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে আমার দেহ ভাণ্ডে, ঠিক আছে? তো আমরা তো মানে অহম ব্রহ্মাস্মি বলে থাকি আমরা নিজেদেরকে, আমি ব্রহ্ম। কথাটা খুব মানে গুরুত্বের দিক দিয়ে কম নয়, অর্থাৎ আমার মধ্যে সেই ব্রহ্মটা আমি ধরে রেখেছি। এবার কথা হচ্ছে জাগরিকতা প্রয়োজন আছে। জাগরিকতা প্রয়োজন যদি থাকে, দেশকে যদি আরো উন্নত করতে হয় আমাদেরকে, তাহলে আমার কালচারটাকে নিয়ে চলতে হবে। অবশ্যই।
কিন্তু কোথাও গিয়ে পাশ্চাত্য রীতিনীতি আমরা অনুসরণ করতে গিয়ে আমাদের যে ধর্মের, আমাদের যে মানে এই যে আপনি বললেন যে মন্ত্র, ভাইব্রেশন বা ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে, আমাদের দেহের মধ্যেও তো চক্র রয়েছে এবং সেই চক্র মন্ত্রের রয়েছে। দ্বারাই আমরা সেগুলোকে জাগরুক করতে হ্যাঁ, পারি। কিন্তু এই পড়াশোনাটা আজকালকার যুগে নেই বা কেউ জানানোর নেই, দেওয়ার নেই। তো এটা একটা সমস্যার মূলে, কারণ আমরা পুঁথিগত শিক্ষা তো আমরা টিউশন ক্লাসে পাই বা কিন্তু এই ধরনের শিক্ষা আমরা কিভাবে কার থেকে মানে কিভাবে পেতে পারি? হ্যাঁ, এগুলোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু সেক্টর দেখা যাচ্ছে আজকের যুগে সচেতনতা তৈরি হয়েছে। সচেতনতা তৈরি করতে গেলে আমাদের স্কুল লেভেলে, একদম গ্রাসরুট লেভেল থেকে যাকে বলা হয়, তৃণমূল স্তর থেকে যাকে বলি প্রকৃত অর্থে, আমাদের শুরু করতে হবে এটা। আর এই ধর্ম কথাটা বললে, ধর্ম কথাটা হচ্ছে যা ধারণ করে, এর বাইরে আমি ধর্মকে আর কিছু মনে করি না, যা ধারণ করবে আমাদেরকে। আমাদের দেশের কালচার হচ্ছে ওই ভারত সন্ততি, অমৃত বাণী যেগুলো রয়েছে, অমৃতস্ব পুত্রা বলতে যারা আমাদের গুরুস্থানীয় যারা পতিতে ছিলেন, আমাদেরকে যে জ্ঞানগুলো দিয়ে গেছে, গুরু পরম্পরা আমরা যা পেয়েছি, সেই গুরু পরম্পরার জ্ঞানগুলোকেই আমরা ধারণ করব, পালন করব। আমাদের সেগুলো বাহন হবে। আমরা তার উপর চড়তে পারলে আমরা একটা নতুন জগতে পৌঁছাতে পারবো, জীবনটা সুন্দর হবে, আত্মশুদ্ধি আসবে ভেতরে। আর আত্মশুদ্ধি যদি না আসে একটা মানুষের মধ্যে সেই আমরা ওই পালস পোলিওর টিকা নিতাম না আগে, এখনো টিকা যে নেওয়া হয়, তো আমাদেরকে ভালো মন্দের বোধটা একটা সময় বলে দিয়েছে, আমার মা বাবারা বলেছে, আরো বলেছে আমাদের গুরু পরম্পরায় যেগুলো বলছে, আরো গভীরে গেলে সেগুলো এইভাবেই এসছে, সবসময় সেগুলো এইভাবেই এসছে। ওই টিকা দেওয়ার মতো যে মরাল টিকাগুলো আমাদের দেহের মধ্যে ওটা দরকার আছে। তাহলে ভাবনাটা বৈজ্ঞানিক তো অবশ্যই, যে আমি ঠিক করছি না ভুল করছি, কনসিয়াসটাকে জাগানো, বিবেকের তাড়না না থাকলে তো কিছু ভালো হবে না। এবং আজকের অনুষ্ঠানের এই যে জাগিয়ে রাখার কাজটা স্যার নিয়েছেন, এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তবে একটু থামতে হবে, একটা বিজ্ঞাপন বিরতি, এবং তারপর আবার ফিরছি সকালের জলসা অনুষ্ঠানে। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, ফিরে এলাম আজকের অনুষ্ঠানে সকালের জলসা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শ্রীদেব দাস মুখোপাধ্যায়। স্যার, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে এই প্রজন্মের কাছে এখন অনেকেই মনে করেন যে যারা বিজ্ঞান মনস্ক ছেলেমেয়েরা, যে আপনাকে আবারও বললাম যে তারা এটাকে কুসংস্কার হিসেবে চান বা তাদের কাছে তাদের তুলে ধরার নেই। তো আপনি আপনার তরফ থেকে কি প্রচেষ্টা করছেন? কারণ আপনি তো একজন সমাজকর্মী, আপনি সমাজের জন্য বহু কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ভাবছেন? কারণ একা তো সবসময় সবটা করা যায় না। না, কাঁধে ভর দিতেই হবে কারো না কারো, ঠিক আছে? তো এটার জন্য আমার তরফ থেকে যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে যোগার ক্লাস ইত্যাদি আমরা চালু করেছি বিভিন্ন সময়, ব্যক্তিগত স্তরেও হতে পারে সেটা, এবং গ্রুপেও আছে সেটা। কিছুটা আয়ুর্বেদিক জ্ঞান, আমি বললাম না আগে যে আমাদের যেটাকে আমরা ধর্মগ্রন্থ বলে বলছি, সেগুলো ধর্মগ্রন্থ নয় আসলে, ওগুলো বিভিন্ন বিজ্ঞানী, অর্থাৎ সাধু মুনি ঋষিদের আমি বিজ্ঞানী বলবো। তারা যে তপবনে যে ইয়েটা করতেন, তপস্যা করতেন, সেটা আসলে একটা সেই রকম তপ যেটা কিনা আজকের বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বসে করে থাকেন, ঠিক আছে? তো তাদের ল্যাবরেটরিটা ছিল কি? প্রকৃতি। আর আমরা তো আজকের দিনেও বলি সবকিছু ন্যাচারাল বললে আমরা খুব কৃতার্থ হয়ে যাই। সব নেচারের জিনিস বললে আমরা করি আর না করি, বলি তো আমরা, বিভিন্ন কোম্পানিও বলে থাকে যে আমাদের সবকিছু ন্যাচারাল, সবকিছু হারবাল, সবকিছু ইয়ে। অর্থাৎ তার একটা গুণ কিন্তু বহু যুগ ধরেই ছিল। তো সেই জ্ঞানের ইয়েটাই কেউ যদি চায় ব্যক্তিগত স্তরেও আমার কাছে আসতে পারে। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে মহাকুম্ভে স্নান করে এই যে এত কোটি কোটি মানুষ স্নান করলো, যে পাপ ধুয়ে যায়, এটা মানে আসল তথ্যটা কি? পাপটা আসলে কি? পাপ বোধ, ওই যে বললাম, আমি অলরেডি বলে ফেলেছি কথাটা, এই মরাল টিকা আমাদের মধ্যে যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ঠিক, ঠিক আছে? যার জন্য আমি একটু মেডিকেল সায়েন্সের দিকে যাই।
মেডিকেল সায়েন্সের সাইকোলজি এবং খানিকটা প্লেসিবো মেডিসিন যেটা আছে, ঠিক আছে, প্লেসিবো মেডিসিন ওইটাই যেটা কিনা আমাদেরকে, যেমন আমাদের ঘরে দেখো ছোটবেলায় আমরা ব্যথা পেলাম কোথাও, মা সঙ্গে সঙ্গে হয়তো পড়ে গেলাম সেই জায়গায়, মা সেই জায়গাটায় বা বাবা সেই জায়গাটা কি করলো, সেই জায়গাটাকেই মেরে দিল, ঠিক আছে, আমরা খুব খুশি হলাম যে আমি যার দ্বারা আঘাতপ্রাপ্ত সে মার খেয়েছে, বা কোনো ভাই বা বোন যদি করতো তাকে একটুখানি যদি শাসন করা হতো আমরা খুশি হতাম। তো এখানে এমন কিছু রোগ বা এমন কিছু আমার মনের অবস্থা থাকে যেগুলো ইনকিউরেবল, ওষুধ দিয়ে, শারীরিক নয় সেটা, সেই অবস্থায় তাহলে মানুষ হিসেবে কি বাঁচার অধিকার নেই তার, যদি একটা কিছু করেও থাকে সে, তাহলে তার জন্য বলা হয়েছে সেই সব দিনগুলোতে এই গঙ্গা, যমুনা, সরস্বতী, যে নদীগুলো, আরো নদী আছে আমাদের, নদীমাতৃক দেশ, সিন্ধু আছে, সপ্ত সিন্ধুর মধ্যে আমরা ছিলাম, আমাদের অতীতের ইয়েরা ছিলেন, তো এই নদীগুলোর জল যেখান থেকে উৎস সেগুলো সবটাই মিনারেল, মানে যেই পাহাড় থেকে নেমে আসছে, যে হিমবাহ থেকে জলটা গড়িয়ে আসছে, ধুয়ে আসছে কিন্তু জলটা, এই স্টোনগুলোর মধ্যে কিন্তু অনেক মিনারেলস রয়েছে, যেগুলো আমাদের দেহ তো মিনারেলস দরকার হয়, আমরা জানি দেহে লোহার দরকার আছে, তামার দরকার আছে, এগুলো এই জলের মাধ্যমেই আমরা, প্রকৃতি সেটা করে দিচ্ছে, যে কেমিস্ট্রিটা আমরা ল্যাবে করতে পারতাম প্রকৃতি সেটা করে দিচ্ছে। এবং তার পাশাপাশি কত গাছগাছরা রয়েছে ওইসব জায়গায়, জড়িবুটি বলছি যেগুলোকে, যার বর্তমান মেডিকেল সায়েন্সও বহু ক্ষেত্রে জানে না, সেগুলো ধুয়ে আসছে ওগুলো, অতএব সেই জলটা খুব সুন্দর হবে। এবার গঙ্গা, আরেকটা কথা তোমার প্রশ্ন করার আগে বলে দিই যে গঙ্গা পলিউটেড আজকের দিনে বলা হচ্ছে, হ্যাঁ পলিউটেড, গঙ্গা পলিউটেড, সেটা আমরা করেছি, সেই জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে, কিন্তু গঙ্গা জল অপবিত্র নয় কখনোই, গঙ্গা জলকে আমরা অপবিত্র করেছি, এটা আমাদের দোষ করে ফেলেছি। হ্যাঁ, সেই অবস্থায় কোথায় তবু একটু পিওর ওয়াটার পাবো আমরা, ওই জায়গাটা পাবো, ত্রিবেণী সঙ্গমে গেলে পাবো, বা সঙ্গমগুলোতে পাবো, বা উৎসগুলোতে পাবো আমরা। এবার পাপ ধুয়ে যাওয়ার ব্যাপারটা ওই প্লেসিবো এফেক্ট, ঠিক আছে, আমাদের একটা জায়গা রাখতেই হবে কোথাও, যেখানে গিয়ে আমাকে ঝুঁকতে হবে, যেখানে গিয়ে আমাকে ডুব দিতে হবে, ওইটা এটা নিজের মনেও ডুব দেওয়া, আমি বলবো আত্মশুদ্ধি, এটাকে, সেটা গঙ্গা জলের মাধ্যমে হলো। আজকের অনুষ্ঠানে আমরা শুধুমাত্র মানে শুরু করলাম, এর অনেকগুলো পর্ব আসবে আস্তে আস্তে, কারণ এটা অনেক বড় একটা সাবজেক্ট। স্যার, যেতে যেতে একটা ছোট্ট প্রশ্ন করবো যে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এর মধ্যে কি যোগসূত্র রয়েছে, নাকি দুটো বিপরীত ধর্মী? না, কখনোই না, জীবনযাত্রা মানেই বিজ্ঞান, এটা এই যুগেও বিজ্ঞান, আমরা যা যা দেখছি গ্যাজেটস, বিভিন্ন রকমের ডিভাইস যা দেখছি, সেই যুগে হয়তো হাতুড়ি ছিল, সেই যুগে হয়তো স্টোন এজের মতো করেছিল, টেকনোলজি ছিল চিরকাল, ঠিক আছে, এবং আমার তো মনে হয় বহু ক্ষেত্রে যে ভাবনাগুলো সেই সময়ে, আমরা তো এই যুগে কনফিউজড, সেই যুগের লোকেরা কনফিউজ ছিলেন না, বহু ক্ষেত্রে তারা যা করতেন সেটা সেই সমাজের ভালোর জন্য করেছেন, এই জন্য বই লিখে গেছেন। আর যখন বই লেখার চলও ছিল না তখনও জ্ঞান ছিল, শ্রুতি রূপে ছিল, বেদের অপর নাম শ্রুতি আমরা জানি, আর বিদ কথা থেকেই তো বেদ কথাটা আসছে, অত বিদ্যা, জ্ঞান জ্ঞান জ্ঞান, এই শেষ কথা আমি এইটুকুনি বলতে পারি, জ্ঞানটাই ব্যাপার এখানে, আর জ্ঞানের সঙ্গে সঙ্গে বিজ্ঞান তো ওতপ্রোত, বিশেষ জ্ঞানটাই বিজ্ঞান জড়িয়ে রয়েছে এর সঙ্গে। সেক্ষেত্রে জ্ঞানটাকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। যেতে যেতে স্যারের কাছে বলবো যে বসন্ত উৎসব রয়েছে, স্যারের যদি একটা ছোট্ট লেখা আমরা শুনি। হ্যাঁ, একটা আছে, বসন্তের উপরই একটা ভাবনা রয়েছে, খুব ছোট্ট, কবিতার নাম হলো বসন্ত বিলাপ। হ্যাঁ, এটা প্রসাদ পত্রিকায় বেরিয়েছিল, দোল সংখ্যা হিসেবে বেরিয়েছে, খুব গরম গরম কবিতাটা। বসন্ত জেনে রেখো এক পরীক্ষার মাস, হ্যাঁ ফুলের মাস, পাতা ঝরার মাস, আবার উদ্দাম যৌবনের মধুমাসও বটে, তবে জীবনের সব অগ্নি পরীক্ষা তুলে রাখা ঋতুরাজ বসন্তের দেরাজে। বসন্ত জেনে রেখো জীবনের এক খেড়ো খাতা, জন্মের পর হাতে খড়ি, যেই না বিদ্যে কমল লোচনে আওড়ে শুরু করলে, হাতে খড়ির সাথে হাতে ঘড়িও জুটল, টিকটিক জীবনের টিকে থাকার ইঁদুর দৌড়ে। বসন্ত জেনে রেখো সর্বনাশের পরম ব্রহ্ম মুহূর্ত, নবযৌবন সোল্লাসে পুড়িয়ে দেয় বুড়ির ঘর, মনের বন্ধ দুয়ার যায় হাট করে খুলে, কেননা লাগলো যে দোল, বসন্ত গোলে মারে পীড়িত বাধায়, গ্লোবাল প্রেম দিবসে। অসাধারণ। যেতে যেতে স্যার আরো একটা কথা এখন খুব প্রাসঙ্গিক, যে বর্তমান ভারত তো মহাকাশে মানে চন্দ্রযানের কথা তো আমরা ভীষণ শুনেছি, সেক্ষেত্রে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমাদের এই পুরাণের কতটা গুরুত্ব বা কেন মানুষ চর্চা করবে? হ্যাঁ, পুরাণকে যদি আমি যার যার দৃষ্টিভঙ্গির দিক থেকে বলছি, পুরাণকে যে বা বেদকে বা যে ঘটনাগুলোকে যারা অবজারভেশন করছে, যার যার ভঙ্গিতে সে এসে দেখবে, দৃষ্টিভঙ্গিতে, কেউ কেউ সেটাকে সাহিত্য হিসেবেই নিতে পারে, কেউ কেউ এটাকে বিজ্ঞান হিসেবে নিতে পারে, কেউ ইতিহাস হিসেবে নিতে পারে। আচ্ছা, বিজ্ঞানেরও একটা ইতিহাস আছে, এটাও ভাবতে হবে।
পুষ্পক্রথ যে ধারণাটা, রাবণের যে পুষ্পক্রথ যাতে করে সীতাকে নিয়ে যাওয়া হলো, আমি দিকে একদম একদম র কল্পনা বলেও ধরে থাকি এটাকে। কল্পনাটা বাস্তবায়নের কথাটা সেই সময় তো ভাবা তো হয়েছিল গল্পের মাধ্যমে, অথবা পুষ্পক্রথের মতো কিছু একটা তো ছিল, সেটা এই যুগের প্লেনের মতো নাই হোক বা রকেটের মতো নাই হোক, ঠিক আছে। অতএব ভারত যে আজকে দাদাগিরি দেখাচ্ছে মহাকাশ বিজ্ঞানে, সেটার একটা কোথাও যেন বীজ শুধু ভারতের ক্ষেত্রে না, সারা বিশ্বের ক্ষেত্রে ভারত বিশ্বগুরু হিসেবে ওই জায়গাটা দেখিয়ে গেছে বহু আগে, ঠিক আছে। আমরা ভারতবাসীরাই সেটাকে গ্রহণ করিনি, বহু বছর পর অনেক অন্যের হাত ধরে হাত ঘুরে এসেছে, ইউরোপিয়ানদের হাত ঘুরে সেই ধারণাগুলোই আমাদের কাছে আসছে। কথাটা এটাই বলবো, প্যাকেজিংটা নতুন হচ্ছে এবং হওয়া উচিত। এই যুগের মতো করে আমাদেরকেও ভাবতে হবে। আমরা ওটাকে পুষ্পক্রথই ভাববো, পুষ্পক বিমান, বিমান শব্দটাও ওখানে ইউজ হয়েছে বারে বারে। সুতরাং একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এবার ভাবনাটাকে ধরতে হবে, ঘটনাগুলো যে পুরাণে উল্লেখ করা রয়েছে তার সত্যতা স্বর্গ কত, কারণ আমরা অনেকেই আমাদের কাছে এগুলো তো কল্পনা করি আর কি, ভাবি যে যিনি লিখেছেন রচয়িতা তিনি লিখেছেন তার মতো করে, সেক্ষেত্রে সেগুলো কি আদৌ ছিল, ইন্টারপ্রিটেশনের ব্যাপার, সেগুলো আদৌ ছিল। হ্যাঁ, তার রাম সেতু তাহলে আমরা পাচ্ছি কি করে? যদি নাই থাকে রাম সেতু বলে এটাকে দেখছি, কোথা দিয়ে পেতাম? ছিল তো, আছে তো, অস্তিত্ব তো আছে, দেখতে পাচ্ছি। তারপরে আমি 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 ভারতীয় পুরাণের কথা বাদ দিয়ে বিশ্ব পুরাণের কথাও বলি। চীন দেশের যে পুরাণগুলো আছে এবং গ্রিক পুরাণ যেগুলো আছে, সেখানেও তো এই কথাগুলো দেখতে পাচ্ছি আমরা। সেখানে অ্যাটলান্টিসের কথা বলা আছে, যেটা জলের নিচে চলে গেছে। আমরা তো দ্বারকা নগরীকে দেখতে পাচ্ছি, সেই যুগে ছিল তো, জলের তলায় আছে এক দ্বারকা নগরী, যে এক দ্বারকা নগরী আধুনিক জীবনে আমরা দেখতে পাচ্ছি দ্বারকায় গিয়ে জলের তলাতেও রয়ে গেছে, সত্যিকারের আছে। এটা তো ইয়েরাই বলছে, আর্কিওলজিস্টরাই বলছে, ডুবুরিরাও দেখেছে গিয়ে সেই জায়গায়। ওই ডুব দেওয়ার কথাই বলছে, আধুনিক যুগে ডুবুরিরা ডুব দিচ্ছে। আসলে আমাদেরকেও মনের গভীরে একটু ডুব দিতে হবে, সেটাই আমাদের করণীয়। এই সূত্রে আরো একটা প্রশ্ন মনে আসে যে দশাবতার বা দশমহাবিদ্যা মানে আসলে কি এই তত্ত্বটা? এই তত্ত্বগুলো যে যেভাবে পেশ করা হয়েছে ওই একটা কথা আমরা তখন বলছিলাম, যে ব্যক্তি নিরক্ষর তাকে বা কম জ্ঞানী বা কম বুঝছে, তাকে বোঝাতে গেলে আমাদের ওই রকম তাত্ত্বিকভাবে আসতে হবে, গল্পের আকারে আসতে হবে। দশম মহাবিদ্যা এবং প্রথমে দশাবতারের কথা যদি বলি, এই তত্ত্বটা যেটা আছে, বর্তমানে বিভিন্ন বিজ্ঞানী এবং কিছু সিউডো সায়েন্টিস্ট রয়েছেন, এরিক ফন ড্যানিকেনের মতো, যারা বলছেন যে দশাবতার তত্ত্ব নাকি অভিযোজন তত্ত্ব যে ছিল ডারউইনের, সেই তত্ত্বকে মানে একভাবে তুলে ধরে আর কি। যেমন এই যে বামন অবতার, যেমন এই যে আরো যেসব অবতার রয়েছে, কুর্ম অবতার, হ্যাঁ, তারপরে মানব অবতারের মধ্যে আমরা দেখছিলাম সেখানে পরশুরাম, রাম, কৃষ্ণ, এইভাবে মানুষের যে একটা ইয়ে আসছে, সেটা ডারউইন এবং বিভিন্ন হাইপোথেটিক্যাল যে বিজ্ঞানীরা হাইপোথিসিসগুলো রেখেছেন, তাতে তো এরকমই দেখানো হয়েছে বর্তমান যুগে, যে প্রথমে এলো সমুদ্রে যখন জল এলো ফার্স্টে, সেই উত্তাপটা যখন কেটে গেল, তারপরে মোলাস্কা, তারপরে ওই সরীসৃপ জাতীয় প্রাণীগুলো এসেছে, তার মধ্যে কিছু মিসিং লিঙ্ক ছিল যারা দুরকম ইয়ে বহন করতো। সেরকম দুরকম ইয়ে বহন করলে আমরা বলবো যে এক ধরনের এপ এসেছে সেই জায়গায়। ওই যে কুর্ম, কচ্ছপ, ওটাই কুর্ম, জলের মধ্যে সেই জলের অবতার, সেটা শুকর, বরাহ অবতার। তাহলে এই যে একটা বিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বিবর্তনবাদকেই একভাবে ওটা বলে থাকে আমাদের সামনে, ঠিক আছে। আর দশমহাবিদ্যা যেটা বলি, সেটা হচ্ছে ওই মহাবিদ্যা কথাটাই তো বলা হয়েছে এর মধ্যে। এবং আমরা যে মাতৃরূপের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি, সেই রূপগুলো এক একটা সময় এক একভাবে আমাদের সামনে। যেমন সিন্ধু সভ্যতার কথা যদি বলি, সেখানে অনেকেই বলে সেই সময় ধর্ম কি ছিল, মাতৃ ধর্ম ছিল সেই সময়। অনেক মাতৃ ইয়ে পাওয়া গেছে, এভিডেন্স পাওয়া গেছে, পশুপতি ইয়েও পাওয়া গেছে আমরা জানি, যেটা শিবের সঙ্গে পরে একীভূত হয়েছে বৈদিক যুগে এসে। আসলে একটা ধারাকেই আমরা, প্রবহমান ধারা, সেটাকেই বয়ে নিয়ে চলেছি। এই হচ্ছে ব্যাপার। আর আজকের অনুষ্ঠান শেষ করতেই হবে। শেষ করার আগে আমাদের অতিথি শিল্পীকে অনেক ধন্যবাদ এত মূল্যবান একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করার জন্য, কারণ এর শেষ আমি করতে চাই না, শেষ হবেও না, একদম আলোচনা চলতেই থাকবে। আবারও আমরা স্যারকে পেতে চাই আমাদের অনুষ্ঠানে। তবে যাওয়ার আগে স্যারের হাতে কিছু উপহার তুলে দেবো চ্যানেল ভিশনের তরফ থেকে, স্মৃতিস্মারক অবশ্যই, এবং তার সঙ্গে কিছু মেমেন্টো। সকলকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ।
তাহলে সকলে ভালো থাকবেন। আবারও নতুন এক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু শ্বেতা।